সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে একের পর এক নিষেধাজ্ঞা জারি করতেছে। মাত্র 5 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে। এদিকে আজ সেনা প্রধানের উপর জাতিসংঘ থেকে কঠিন একটি বার্তা আসে। অন্যদিকে বিমানবন্দরের ঘটনায় নতুন তথ্য ফাঁস হয়েছে মূল ষড়যন্ত্রকারীর বিষয়ে। এই নিয়ে সারা দেশেই এখন উত্তেজনা বিরাজ করছে। প্রিয় জন্মভূমি পড়ছে, প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। সেই ঘটনায় আওয়ামী লীগের নাম অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। এত দ্রুত যে কার্গো ভিলেজে আগুন ধরে গেল, যদিও দাহ্য পদার্থ তো আছে কার্গো ভিলেজে, এবং বাংলাদেশে বিশেষ ব্যক্তিবর্গ অস্থিরতা সৃষ্টিতে বাংলাদেশকে এক রকমের অস্থিতিশীলতার দিকে নিয়ে যেতে বাংলাদেশে এ ধরনের একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটাচ্ছে। আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধহয় ক্যান্টনমেন্ট, দেশের সার্বিক পরিস্থিতি, এগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে। জামাত এনসিপির মধ্যে দূরত্ব সৃষ্টি করতে বিএনপি বিরাট প্রজেক্ট নিয়ে মাঠে নেমেছে। বিএনপির ব্যর্থ চেষ্টা, পারবে না। প্রথমে আসেন এনসিপি কে গাছে তুলে মই কেড়ে নেওয়া হয়েছে। ডক্টর ইউনূস বিদায় হলে পরে এনসিপির আর পাত্তা থাকবে না। এদিকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আগুন লাগানোর ঘটনায় সরাসরি ফেঁসে গেল আওয়ামী লীগ। দেশকে অচল করতে থেকেও ভয়ানক প্ল্যান করেছে দলটি। সকালেই ভয়ানক তথ্য ফাঁস করলো সরকার। হ্যাঁ, বিমানবন্দরের ঘটনার নতুন তথ্য ফাঁস হয়েছে আজ সকালে। অন্যদিকে সেনাপ্রধান এবং সেনাবাহিনী নতুন একটি নিষেধাজ্ঞার কবলে পড়েন। জাতিসংঘ থেকে তাদেরকে একটা বার্তা দেওয়া হয়েছে। দর্শক শ্রোতা, আপনারা দেখেছেন বাংলাদেশ বিভিন্ন বিষয় নিয়ে, বিভিন্ন রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে অস্থিতিশীল হয়ে আছে। আপনারা দেখবেন বাংলাদেশে এই মুহূর্তে কি হচ্ছে, এবং বিমানবন্দরের ঘটনায় যে অনেক তথ্য আসে, অনেকে আওয়ামী লীগকে সরাসরি জড়িত করতেছে, ডক্টর ইউনূসকে নিয়েও কথা বলতেছে। আসুন দর্শক শ্রোতা, আমরা কথা বরাবর আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাব। সেনাপ্রধানের উপর কি প্রভাব পড়ে বা সেনাবাহিনীর উপর, অন্যদিকে বিমানবন্দরের বিষয়ে সবকিছু দেখতে পারবেন। আমাদের বাংলাদেশের সেনাবাহিনীকে জাতিসংঘ শান্তিরক্ষা মিশন থেকে একের পর এক এই ধরনের নিষেধাজ্ঞা প্রতিনিয়ত তারা জারি করতেছে। কয়েকদিন পরে বাংলাদেশ পাসপোর্টটি আপনার এতটাই আপনার তুচ্ছ হয়ে দাঁড়াবে যে এই পাসপোর্ট নিয়ে আপনি যেই দেশের জন্যই অ্যাপ্লাই করুন না কেন, আপনাকে ডিরেক্ট টেরোরিস্ট কিংবা জঙ্গিবাদী এই ধরনের তকমা লাগিয়ে ডাস্টবিনে যেভাবে ময়লা ফেলে না, এর থেকেও জঘন্য স্টাইলে আপনার পাসপোর্টটি চুরি মারবে আপনার দিকে। এটা খুবই দ্রুত হতে যাচ্ছে আমাদের বাংলাদেশ নোবেল বিজয়ী ডক্টর ইউনূসের সরকারের অধীনে। দর্শক বন্ধুরা, আসলে সবচেয়ে বড় ঘাটতিটা আসলে কোথায়? সবচেয়ে বড় ঘাটতি হচ্ছে এই অন্তর্বর্তী সরকারের অধীনে। ওই যে বললাম, জঙ্গিবাদী তকমা লাগাবে, ট্যাগ লাগাবে। বর্তমান এই হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকারের ভিতরে সবচেয়ে বড় চমক। তিনি যদি 15 মাসের ভিতরে দেশের কোনো উন্নয়ন করতে পারে, সেটি হচ্ছে শান্তিরক্ষা মিশন থেকে বাংলাদেশ সেনাবাহিনীকে ব্যান করা, একের পর এক নিষেধাজ্ঞা দেওয়া, কিংবা বাংলাদেশ পাসপোর্টধারী যেই জনগণ আছে তাদেরকে সেই দেশের ভিসা না দেওয়া। আপনি কল্পনা করতে পারবেন না আমাদের বাংলাদেশে আপনার বা পুরো বিশ্বের ভিতরে অর্থনৈতিক দিক দিয়ে র্যাঙ্কে আছে 33 নম্বরে। আর এই 33 নাম্বারকে কেন্দ্র করে দেখেন আফ্রিকা, মানে ধারের কাছেও নাই, অর্থনীতি এত নিচে, মানে কিছুই নাই। সেই দেশের মানুষ যদি পাসপোর্ট নিয়েও দাঁড়ায়, সহজেই তারা ইউরোপের বড় বড় দেশগুলা ভিসা সহজেই তারা পেয়ে যাচ্ছে, কিন্তু আমরা পাচ্ছি না, বা আমাদের কপালে সেই ভিসাগুলো জুড়ছে না। কেন? কারণ হচ্ছে আমাদের একজন বড় বিশ্বমানের সুদখোর নোবেল বিজয়ী ডক্টর ইউনূস আছেন, বা সরকার প্রধানই আছেন বিধায়ী। বুঝতে পেরেছেন? বাংলাদেশের জনগণ আর কবে বুঝবে? আমি সবচেয়ে বড় কথা হচ্ছে বলতে চাই যে সেনাবাহিনী আসলে কবে বুঝবে? একের পর এক শান্তিরক্ষা মিশন থেকে আপনাদেরকে মানে এভাবে চলে আসতে হচ্ছে, নিষেধাজ্ঞা দিয়ে দিচ্ছে। এর থেকে অপমানজনক একটা দেশের জন্য কি হতে পারে বলেন? কি হতে পারে? কিছু হতে পারে? হ্যাঁ, আরে ভাই, দেশটা আপনার কোথায় নিয়ে যাবেন? এই ইউনূস সরকার দেশটা কোথায় নিয়ে যাচ্ছে? আমাদের বাংলাদেশের কিছু কিছু গণমাধ্যমগুলা এগুলা প্রকাশ করছে, তাও ঢালাও ভাবে কেউ ইউনূসের দিকে আঙুল দিয়ে ভাবে
কথা বলছে না যে কেন জাতিসংঘ মিশন থেকে আমাদের বাংলাদেশ ফোর্সেরকে, আমাদের বাংলাদেশ কামাল ছেলেদের কেন প্রত্যাহার করা হবে? কেন প্রত্যাহার করা হবে? কই শেখ হাসিনা বা আওয়ামী লীগকে তো আপনারা স্বৈরাচার বলতেন, স্বৈরাচারের অধীনে কেউ তো নিষেধাজ্ঞা খায়নি। প্রিয় জন্মভূমি পড়ছে, প্রতিদিন কোথাও না কোথাও ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। তবে ম্যাক্সিমাম জায়গায় অব্যবস্থাপনা, অনিয়ম, আইন কানুন না মানাটাই মেইন কারণ। তবে বাংলাদেশে একটা চিরাচরিত নিয়ম আছে, ধরেন যিনি সরকারে থাকেন আর যখন দেশে কোনো এরকম বড় মাপের ঘটনা ঘটে সেখানে বিরোধী দল অথবা যারা ক্ষমতায় থাকেন না তাদেরকেই ম্যাক্সিমাম ক্ষেত্রে দোষী করা হয়। যেমনটা আওয়ামী লীগ সরকারের আমলে যে কোনো ধরনের দুর্ঘটনা, বড় কোনো কাণ্ড ঘটলেই জামাত, শিবির বা বিএনপির নাম নেওয়া হতো যে অগ্নি সন্ত্রাস করে তারা। আবার এখন সময় বদলাইছে, আওয়ামী লীগ ক্ষমতায় নেই, দেশ ছেড়ে পলাতক আছে দলটির সবচেয়ে বড় বড় নেতারা। কিন্তু যখনই বাংলাদেশে কোনো দুর্ঘটনা ঘটছে সেই ঘটনায় আওয়ামী লীগের নাম অটোমেটিক কানেক্টেড হয়ে গেছে। আজকে আপনারা জানেন যে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে কার্গো ভিলেজ, আমি আগে একটা ভিডিও দিয়েছিলাম যেখানে আগুন লাগার যে সিস্টেমটা, যদি একটা তদন্ত কমিটি গঠন করা হয়েছে, আপনি দেখবেন যে ফাইনালি এমন কিছু আসবে যে অব্যবস্থাপনা এবং অবহেলা বা অনিয়ম। তবে এই ঘটনার পরপরই পাল্টাপাল্টি পোস্ট চলছে ফেসবুকে। আওয়ামী লীগ সমর্থকরা তারা মনে করছে যে এই সরকার যারা আছেন ক্ষমতায় তারা দেশটা জ্বালাই দিচ্ছেন। আবার অপরদিকে সরকারের পক্ষ থেকে কোনো বিবৃতি না আসলেও সরকারের খুব কাছের ঘনিষ্ঠ যে মিত্ররা, এনসিপি, তারা এই ঘটনায় আওয়ামী লীগের সংশ্লিষ্টতা পেয়েছে। কিন্তু আজকের দিনে একটা শব্দ নিয়ে আবার কনফ্লিক্টও আছে যে ফ্যাসিস্টদের দোসর কারা। দর্শক, কিছুক্ষণ আগে বিমানবন্দরের অগ্নিকাণ্ডের ঘটনায় আমাদের ব্লুটুথ বয় সার্জিস আলম তিনি একটা স্ট্যাটাস দিয়েছেন। তার স্ট্যাটাসে তিনি লিখছেন যে বিভিন্ন জায়গায় আগুন লাগাকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখি না। তো কিভাবে দেখেন? তার বক্তব্য হচ্ছে এগুলা স্বৈরাচারের দোসরদের। এখন স্বৈরাচারের দোসর কারা? জাতীয় পার্টি নাকি ছড়িয়ে ছিটিয়ে থাকা কোনো দল বা কোনো বিশেষ ব্যক্তি? কিন্তু তার বক্তব্য হচ্ছে এই অগ্নিকাণ্ডগুলোর পেছনে স্বৈরাচারের দোসররা দায়ী বা তারা এই অগ্নিকাণ্ডের ঘটনাগুলো ঘটাচ্ছে। কেন? কারণ দেশকে অস্থিতিশীল করার একটা চক্রান্তের অংশ হিসাবেই সার্জিস আলম দেখছেন যে এই টোটাল ঘটনায় বর্তমান যে সরকার আছে বা শান্ত বাংলাদেশকে অশান্ত করার একটা প্রবণতা, যেন সরকার বেকায়দায় বা চাপে পড়ে। এই বক্তব্য সার্জিস আলম যে নতুন দিছে তা না, এগুলা যে যখন সরকারে থাকে এরকম বক্তব্য দেয়। কিন্তু প্রশ্ন হচ্ছে আমাদের এই বিমানের যে শাখা, সেই শাখার যিনি ধরেন বিমান উপদেষ্টা আছেন তিনি কি বক্তব্য দিয়েছেন? কিছুক্ষণ আগে তিনি আপনার সেই এলাকা পরিদর্শন করলেন। এখানে বিলিয়নস অফ ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে, অনেক মানুষের স্বপ্ন শেষ হয়ে গেছে, আগুনে পড়ে গেছে বিলিয়নস অফ ডলার। বুঝছেন, এখানে যে পণ্যগুলো মজুদ ছিল, কারণ এটা কার্গো হাউস, মানে পণ্য যেখানে মজুদ করা হয়। তো তাকে সাংবাদিকরা প্রশ্ন করেছিল যে আসলে ঘটনা কি। এখন তো মাত্র আগুন লাগছে, পুরা নিভেও নাই। আমি যখন নিউজটা করছি তখনও থেমে থেমে বিভিন্ন জায়গায় অগ্নিকাণ্ডের ঘটনা আপনার আবার বাড়তেছে, কমতেছে, আবার সেখানে নানাবিধ সংকট আমরা দেখছি। তো তার বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে। এই মুহূর্তে নগদে কোনো বক্তব্য দেওয়ার সুযোগ নেই, কিন্তু রাজনৈতিক দল হিসেবে সার্জিস আলম তিনি নগদে বক্তব্য দিয়ে দিচ্ছেন, বা ওনার যারা সমর্থক আছেন অথবা পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে অনেকেই মনে করতেছেন এই কাজটা আওয়ামী লীগই করছে, কারণ তারা বাংলাদেশকে বা ডক্টর ইউনূসকে চাপে ফেলতে চায়। কিন্তু আমাদের যিনি বিমান উপদেষ্টা আছেন তিনি এখন কোনো মন্তব্য করেননি, বা সরকারের দায়িত্বশীল কোনো জায়গা থেকে এখনো মন্তব্য আসেনি। তাদের বক্তব্য হচ্ছে একটা তদন্ত কমিটি গঠন করা হবে, ইনভেস্টিগেশন হবে, তারপরে এটা সম্পর্কে মন্তব্য করা যাবে। তবে পলিটিক্যাল মন্তব্যগুলো বাংলাদেশকে সবসময় একটা জায়গায় নিয়ে যায় যে সরকারে যে থাকে তিনি মনে করেন তিনি দেশকে ভালোবাসেন, আর বাকি যারা আছে সবাই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্তে কানেক্টেড। আপনি আসলে কি মনে করেন, এই যে ধারাবাহিক বিভিন্ন ঘটনা ঘটছে এগুলা কি আসলে আওয়ামী লীগের কাজ বা তাদের দোসরদের কাজ, নাকি অনিয়ম, অব্যবস্থাপনা? 14 অক্টোবর, 16 অক্টোবর, এরপর 18 অক্টোবর, মাত্র 5 দিনের ব্যবধানে দেশের 3টি গুরুত্বপূর্ণ অর্থনৈতিক এবং রপ্তানি নির্ভর নিরাপত্তা অবকাঠামোতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 3টি নজিরবিহীন ভয়াবহ অগ্নি দুর্ঘটনার দৃশ্যে হতভম্ব সারা দেশ। মিরপুর এবং চট্টগ্রামের পর সবশেষ 18 অক্টোবর দেশের আন্তর্জাতিক বাণিজ্যের প্রবেশদ্বার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগার ঘটনা শুধু দেশেই নয়, আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। ঢাকা বিমানবন্দরের কার্গো ভিলেজের দৃশ্যে মনে হয়েছে যেন এক যুদ্ধ বিধ্বস্ত বাংলাদেশ। একের পর এক আগুনের এমন তাণ্ডব বাংলাদেশের ইতিহাসে কখনো আসেনি। এই ধারাবাহিক বিপর্যয় দেশের নিরাপত্তা ব্যবস্থা এবং নিয়ন্ত্রক সংস্থাগুলোর সক্ষমতার উপর প্রশ্ন তুলেছে। দেশের প্রধান বিমানবন্দর ইপিজেডের মতো স্থাপনা কতটা সুরক্ষিত সেই প্রশ্ন উঠেছে। বিশেষ করে বিমানবন্দরের মতো জায়গায় এমন দুর্ঘটনার কারণ এবং প্রতিরোধ সক্ষমতা নিয়ে চলছে জল্পনা কল্পনা। সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে তীব্র সন্দেহ দেখা দিয়েছে এই ঘটনাগুলো কি নিছক বিচ্ছিন্ন দুর্ঘটনা, নাকি দেশের অর্থনৈতিক মেরুদণ্ডে আঘাত হানার জন্য একটি সমন্বিত পরিকল্পনা বা নাশকতার অংশ।
মজার বিষয় হলো গত কয়েক বছরের মধ্যে প্রতি বছরে যখন এমন ঘন ঘন আগুন লাগার ঘটনা ঘটেছে তখনই নাশকতার গন্ধ খোঁজা হয়েছে, কিন্তু এবারে ব্যতিক্রম হলো এমন ভয়াবহ বিপর্যয়ের মধ্যেও অন্তর্বর্তী সরকার বেশ নির্বিকার। বিমানবন্দরের কার্গো বিলে যখন পুরে ছাই হচ্ছে তখন প্রধান উপদেষ্টার দপ্তরের ফেসবুক ব্যস্ত প্রামাণ্য চিত্র প্রদর্শনীতে। সর্বস্ব হারিয়ে ব্যবসায়ীদের আহাজারিতে আকাশ যখন ভারী তখন প্রচার চলছিল জুলাই সনদের সাফল্যগাথা। এ যেন সেই রোম যখন পুড়ছিল, নীল তখন বাঁশি বাজাচ্ছিল। ঢাকার বিমানবন্দর যখন জ্বলছে সরকার দেখাচ্ছে নিজেদের বিজ্ঞাপন চিত্র। চপেটাঘাতের জোর বাড়াতে পোস্টের শিরোনামে লিখেছে হোয়াট ইজ হ্যাপেনিং। চলুন যাওয়া যাক বিশ্লেষণ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে আগুন লাগে 18 অক্টোবর বেলা 2:15টার দিকে। শাহজালাল বিমানবন্দরের পোস্ট অফিস ও হ্যাঙ্গারের মাঝামাঝি স্থানে কার্গো ভিলেজ। আগুন লেগেছে আমদানির কার্গো কমপ্লেক্সের ভবনে। এটির অবস্থান বিমানবন্দরের 8 নম্বর গেটের পাশে। এই গেটকে হ্যাঙ্গার গেট বলা হয়। আমদানি কার্গো কমপ্লেক্সে গেট আছে 3টি। আগুন লাগে কমপ্লেক্সের উত্তর দিকে 3 নম্বর গেটের পাশে। প্রথম আলোর এক প্রতিবেদনে বলা হয় সাধারণত পচনশীল পণ্য বা শাকসবজি, ফলমূল 24 থেকে 48 ঘন্টার মধ্যে বিমানবন্দর থেকে পণ্য জাহাজীকরণ কিংবা খালাস করা হয়। আবার অনেক সময় তৈরি পোশাক মালিকেরা আওয়ামী লীগকে কি সেনাবাহিনী কিংবা জেনারেল ওয়াকারুজ্জামান ফিরিয়ে আনবেন? এই প্রসঙ্গটি নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলতে চাই। সাম্প্রতিক সময়ে বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় এই বিষয়টি কয়েকদিন ধরে আলোচনা দেখছি যে আওয়ামী লীগকে ফিরিয়ে আনবে বোধহয় ক্যান্টনমেন্ট, দেশের সার্বিক পরিস্থিতি, এগুলো আওয়ামী লীগকে ফিরিয়ে এনে দেবে। কিন্তু আসলে কি তাই? আসলে এক কথায় যদি উত্তর দেই যে তা নয়। আমি প্রথমেই ক্যান্টনমেন্ট প্রসঙ্গে আসি বা সেনাবাহিনী আওয়ামী লীগকে ফেরাবে কিনা। আওয়ামী লীগের সেনাবাহিনী ফেরাবে আওয়ামী লীগের ওই পরিস্থিতি ক্রিয়েট করতে হবে, তাহলেই সেনাবাহিনী ফেরাবে। কিন্তু বিদ্যমান অবস্থায় যদি মনে করেন যে আওয়ামী লীগ আমি চুপচাপ, আমি আওয়ামী লীগের অনেক নেতা কর্মী আছি, বিদেশে গিয়ে বসে আছি, বসে নাকে তেল দিয়ে ঘুমাচ্ছি, আমাকে সেনাবাহিনী নিয়ে গিয়ে আবার ইনস্টল করে দেবে, এটি যদি কেউ মনে করে থাকেন তাহলে সম্পূর্ণ ভুল মনে করছেন। আওয়ামী লীগকে যদি সেনাবাহিনী ফেরাতো তাহলে 5 আগস্ট 2024 সালে আওয়ামী লীগ পতনের পেছনে একটা অন্যতম প্রধান অনুঘটক হিসেবে সেনাবাহিনী কাজ করতো না। যেভাবেই হোক, প্রভাবিত হয়ে হোক আর যেভাবেই হোক, আওয়ামী লীগের পতন ঘটেছে সেনাবাহিনীর প্রত্যক্ষ সহযোগিতায়। আমি আগে অসংখ্য কন্টেন্টে বলেছি যে সেনাবাহিনী যদি চাইতো 5 আগস্ট 2024 রাজধানী ঢাকায় আকাশে একটি পাখি পর্যন্ত ঢুকতে পারতো না। সেই জায়গায় পাখি ঢুকেছে, মানুষ ঢুকেছে, বিপ্লব হয়েছে, হত্যাকাণ্ড হয়েছে। এমনকি সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনা হত্যাকাণ্ডের শিকার হতে হতে অলৌকিকভাবে তিনি বেঁচে গেছেন। তিনি যদি দ্রুত বিমানযোগে পার হয়ে না যেতে পারতেন তাহলে কি অবস্থা হতো আজকে একটু ভাবলেও মানুষের গা শিউরে ওঠার কথা। এতদিন হয়তো তার প্রথম মৃত্যুবার্ষিকী আমরা পালন করে ফেলতাম। কিন্তু আল্লাহ একজন আছেন, আল্লাহ ঐশ্বরিকভাবে অলৌকিকভাবে সেই সময়ের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বাঁচিয়ে দিয়েছেন। শেখ হাসিনা নিজে বারবার বলেন নিশ্চয়ই আমাকে দিয়ে অসমাপ্ত আরো কিছু কাজ হয়তো আল্লাহ করাবেন, এই জন্যই বাঁচিয়ে রেখেছেন। অলৌকিকভাবেই তিনি বেঁচে গেছেন, তার বাঁচার কথা ছিল না। আজকে আপনি যদি আওয়ামী লীগ করে থাকেন, আওয়ামী লীগ করে যদি মনে করেন যে ক্যান্টনমেন্ট আমাকে ফেরাবে, কেন ফেরাবে? এই যে সাম্প্রতিক সময়ে ক্যান্টনমেন্ট নিয়ে নানা রকম জটিলতা তৈরি হয়েছে, বিশেষ করে সেনা কর্মকর্তাদের বিচারের ব্যাপারে একটা বেশ জটিলতা তৈরি হয়েছে। আজও পর্যন্ত, এখন পর্যন্ত সেটা অমীমাংসিত অবস্থায় আছে। বিচারটি কি আইসিটিতে হবে নাকি বিচারটি সেনা আইনে হবে, এখন পর্যন্ত অমীমাংসিত। কেন? সেনা অফিসারদের বিরুদ্ধে আইসিটি থেকে ওয়ারেন্ট ইস্যু হয়েছে। আজকে 8 তারিখ টু 18 তারিখ 10 দিন হয়ে গেছে। আর ঠিক 4 দিন পরে আইসিটি ট্রাইব্যুনালে ওয়ারেন্টভুক্ত অফিসারদের হাজির করতে হবে। এটা কিভাবে হাজির হবে? সেনাবাহিনী হাজির করবে। যদিও আমরা একটা খবর পেয়েছি যে সেনাবাহিনী তাদেরকে কোর্টে নিয়ে যাবে, কোর্ট থেকে আবার ক্যান্টনমেন্টে নিয়ে যাবে এবং তাদেরকে ক্যান্টনমেন্টে একটি বিশেষ জেলখানায় রাখা হবে, বিশেষ জেলখানা হিসেবে ঘোষণা দেওয়া হয়েছে। কিন্তু প্রথমত তাদেরকে আইসিটি আইনে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করতে হবে, কিন্তু আজকে 10 দিন পেরিয়ে গেল পুলিশ গ্রেপ্তার করেনি। শেষ পর্যন্ত এটি কি হবে সেটি বিষয়। পুলিশ গ্রেপ্তার করে আদালত যদি বলে যে ক্যান্টনমেন্টে যে সাব জেলটা ঘোষণা করা হয়েছে সেই সাব জেলে এই সেনা কর্মকর্তারা থাকবে, তাহলেই সম্ভব। কিন্তু আর কয়েকদিন থাকা সত্ত্বেও পুলিশের গ্রেপ্তারি আমরা এখন পর্যন্ত দেখিনি। আমি এই ঘটনা হবার সাথে সাথেই বলেছিলাম এদেরকে গ্রেপ্তার করবে কে? পুলিশ।
পুলিশকেই তো পাহারা দিয়ে রাখে সেনাবাহিনী, সেই পুলিশ কিভাবে গ্রেপ্তার করবে? আমরা 22 তারিখ পর্যন্ত এটি দেখবো যে আসলে সেনাবাহিনীকে পুলিশ গ্রেপ্তার করে আদালতে হাজির করছে কি। আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে আলোচনা করতেছে, অনেকে সমালোচনা করতেছে দেশের বিভিন্ন অবস্থা এবং পরিস্থিতি নিয়ে। বিশেষ করে এখানে দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে কথা হয়, আরো অনেক বিষয় নিয়ে সবাই আলোচনা সমালোচনা করে। দর্শক শ্রোতা, এই বিষয়গুলো নিয়ে এইখানে যে আপনাদেরকে বক্তব্যগুলা দেখিয়েছি, এইগুলা নিয়ে আপনাদের মন্তব্য কি? অবশ্যই আপনারা আপনাদের মন্তব্যটা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সবকিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্ত নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের একটা রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়।